আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুম। মাসুমস মেথডের আজকের বিষয়ে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। শুকরিয়া মহান সৃষ্টিকর্তার কাছে, যিনি আমাকে সুস্থ রেখে তোমাদের কাছে উপস্থিত করেছেন। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। তো ত্রিকোণমিতিক অনুপাত বুঝতে গেলে কয়েকটি টপিক তোমাদের ভালোভাবে জানা দরকার। সে কয়েকটি টপিক নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো টপিকগুলো আমি লিখে রেখেছি। যে প্রথম যে টপিক, এটা নিয়ে আগে আমরা আলোচনা করব। যে প্রথম টপিকটা হচ্ছে ত্রিকোণমিতি কি। এই ত্রিকোণমিতি কি বুঝতে গেলে যে ত্রিকোণমিতি শব্দটা কোথা থেকে উৎপত্তি হইল এটা বুঝতে হবে। এই গ্রিক জ্যোতির্বিদ এবং গণিতবিদ হিপারচাস সর্বপ্রথম এই ত্রিকোণমিতির শব্দটি ব্যবহার করেন। এই জন্য এনাকে বা এই ভদ্রলোককে ত্রিকোণমিতির জনক বলা হয়ে থাকে। তো ত্রিকোণমিতির শব্দটা কি এটা বুঝতে গেলে আমাদের ত্রিকোণমিতির শব্দটাকে ভেঙে ভেঙে বুঝতে হবে। তো ত্রিকোণমিতির শব্দটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা তিনটা অংশ পাবো। যে ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, গণ শব্দের অর্থ হচ্ছে ধার বা বাহু, মেট্রি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি হচ্ছে তিন বাহুর পরিমাপ। অন্য কথায় বলতে গেলে যে গণিত শাস্ত্রের যে শাখায় ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক নির্ণয় এবং এর ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে ত্রিকোণমিতি। আর ত্রিকোণমিতিতে ত্রিভুজ নিয়ে আমরা যে আলোচনাগুলো করব, এখানে সব ধরনের ত্রিভুজই হবে সমকোণী ত্রিভুজ। অর্থাৎ ত্রিকোণমিতি মানেই হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো প্রথম আলোচনা আমাদের এই পর্যন্তই। ২ নম্বরে যে আলোচনার টপিক আছে সেটা হচ্ছে ত্রিকোণমিতির ব্যবহার। তো বাস্তব জীবনে ত্রিকোণমিতির অনেক ব্যবহার রয়েছে। অর্থাৎ গণিত শাস্ত্রে, বাস্তব জীবনে সকল শাখায় আমাদের ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। তো ত্রিকোণমিতির ব্যবহার সর্বপ্রথম লক্ষ্য করা যায় মিশরীয় ব্যাবিলনীয় সভ্যতায়। মিশরীয়রা তাদের হচ্ছে ভূমি পরিমাপ করার জন্য এই ত্রিকোণমিতি ব্যবহার করেছিল। ত্রিকোণমিতিকে ব্যবহার করে জ্যোতির্বিদগণ গ্রহ এবং নক্ষত্রের দূরত্ব নির্ণয় করেছিল। এর সাহায্যে মানুষ নদীর তীরে দাঁড়িয়ে, ত্রিকোণমিতিকে কাজে লাগিয়ে মানুষ নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রশস্ততা অথবা প্রস্থ নির্ণয় করতে সক্ষম হয়েছিল। এই ত্রিকোণমিতিকেই কাজে লাগিয়ে মানুষ গাছের ছায়াকে কাজে লাগিয়ে গাছের দৈর্ঘ্য নির্ণয় করতে সক্ষম হয়। এটা হচ্ছে ত্রিকোণমিতিক ব্যবহার বাস্তব জীবনে। এরপর হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত কতটি। তো এই আলোচনাটা খুব সহজ। যে ত্রিকোণমিতিক অনুপাত মূলত হচ্ছে ৬টি। ত্রিকোণমিতিক অনুপাত ৬টি। ত্রিকোণমিতিক মিতিক অনুপাত অনুপাত ৬টি। ত্রিকোণমিতিক অনুপাত ৬টি। প্রথমটা হচ্ছে সাইন থিটা, তারপর হচ্ছে কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। এই ৬টি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আমরা ত্রিকোণমিতি আলোচনা করতে গেলেই আমরা এই ৬টি চিহ্ন আমরা অবশ্যই পাবো। এই ত্রিকোণমিতিক অনুপাতকে প্রকাশ করা হয় এই ৬টি রাশি দ্বারা। এই ৬টি রাশি আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, তা নাহলে আমরা ত্রিকোণমিতিক অঙ্ক সমাধান করতে পারবো না। তো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কতটি এটা আমাদের জানা হয়ে গেল যে ত্রিকোণমিতিক অনুপাত ৬টি। এই ত্রিকোণমিতিক ৬টি অনুপাত আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে কোন প্রকাশক চিহ্ন, আমি একটু আগে বললাম যে ত্রিকোণমিতিতে আমরা যে ত্রিভুজ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কোণ আছে, এই কোণগুলোকে কোন কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এই চিহ্নগুলো আমাদের জানা আবশ্যক। তো আমি একটা সমকোণী ত্রিভুজ একে আমি দেখাই দিচ্ছি। যে আসলে মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ বি হচ্ছে সমকোণ বা ৯০ ডিগ্রি। এখানে আমি একটা কোণ দিলাম, কোণ সি। এই সি কোণটাকে আমি প্রকাশ করিব কি কি দ্বারা, বা এই সি কোণটাকে কোন কোন চিহ্নগুলো দ্বারা প্রকাশ করা যায়। তো গ্রিক কতগুলো চিহ্ন রয়েছে, এই চিহ্নগুলো দ্বারা ত্রিকোণমিতিক কোণকে প্রকাশ করা হয় বা ত্রিভুজের কোণকে প্রকাশ করা হয়। প্রথমটা হচ্ছে থিটা। এই যে এখানে আমি দিচ্ছি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এই হচ্ছে থিটা। এই থিটার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারবো আলফা, বিটা,
গামা, ওমেগা অ্যান্ড ফাই, এগুলো সবগুলো হচ্ছে গ্রিক চিহ্ন। এই গ্রিক চিহ্নগুলো দিয়ে আমরা হচ্ছে কোণ প্রকাশ করে থাকি, অর্থাৎ এখানে আমি সাইন থিটা ব্যবহার করেছি। এই সাইন থিটা জায়গা দেখে না থাকতে পারে সাইন আলফা, অথবা হচ্ছে কস বিটা, অথবা হচ্ছে ট্যান ওমেগা থাকতে পারে। এই চিহ্নটাকে দেখে মনে হচ্ছে এটা ডাব্লু, কিন্তু এটা ডাব্লু নয়, এটা হচ্ছে ওমেগা। ডাব্লু আমরা এইভাবে লিখি, আর ওমেগা আমাদের এইভাবে লিখতে হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো যে কোন প্রকাশক চিহ্ন, এগুলো হচ্ছে গ্রিক চিহ্ন। এই গ্রিক চিহ্নগুলো দ্বারাই হচ্ছে কিছু কোন প্রকাশ করা হয়ে থাকে। এরপরে আমাদের যে আলোচ্য বিষয়, এটা হচ্ছে প্রয়োজনীয় সূত্র ও সূত্র রূপান্তর। তো এই প্রয়োজনীয় সূত্রগুলো আমাদের হয়তো খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এই নবম অধ্যায়ের 9.1, 9.2 এবং ত্রিকোণমিতিক আরও একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে দশম অধ্যায়। এই অধ্যায়গুলোর অঙ্কগুলো করতে গেলে আমাদের এই সূত্রগুলো খুব প্রয়োজন। এই সূত্র যারা জানা থাকবে সে অঙ্ক করতে পারবে, সূত্র জানা নেই অঙ্ক নেই। কেউ যদি বলে স্যার আমার তো সূত্র মনে থাকে না, সূত্র মনে থাকার উপায় আছে, সেটা হচ্ছে বারবার লিখতে হবে, শুধু পড়লেই হবে না, লেখাপড়া করতে গেলে লিখতেই হবে। বারবার লিখলেই সূত্রগুলো মনে থাকবে। তাহলে যার যতটুকু সম্ভব বাসায় বারবার প্র্যাকটিস করবো সূত্রগুলো লেখার জন্য। তো সূত্রগুলো আমরা আলোচনা করি। প্রয়োজনীয় সূত্র, প্রয়োজনীয় সূত্র, প্রথম সূত্রটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল 1/কোসেক থিটা। 2 নম্বর যে সূত্র, সেটা হচ্ছে কস থিটা ইকুয়াল 1/সেক থিটা। 3 নম্বর সূত্র ট্যান থিটা ইকুয়াল 1/কট থিটা। 4 নম্বর সূত্র ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। 5 নম্বর যে সূত্র কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা। তো এই সূত্রগুলোকে আমরা উল্টাই দিলে আমরা নতুন সূত্র পাবো। এখন কোন স্টুডেন্ট যদি বলে যে স্যার আমি তো বললাম যে সাইন থিটা ইকুয়াল 1/কোসেক থিটা, তাহলে কোসেক থিটা ইকুয়াল কি? তাহলে কোসেক থিটাকে আমরা উল্টাই দিলে আমরা সাইন থিটাকে আমরা উল্টাই দিলে আমরা কোসেক থিটার মান পাবো। তাহলে কোসেক থিটা সমান কি লেখা যাবে? যে কোসেক থিটা ইকুয়াল 1/সাইন থিটা লিখতে পারবো, সাইন থিটা। তারপর আমরা কস থিটাকে যদি আমরা উল্টাই যদি দেই, এই কস থিটা ইকুয়াল আমরা কি পাবো? কস থিটা না, সেক থিটা ইকুয়াল হচ্ছে কি 1/কস থিটা। 3 নম্বর সূত্রটাকে আমরা যদি উল্টাই, এই 3 নম্বর সূত্রটাকে আমরা কি পাবো? যে কট থিটা ইকুয়াল হচ্ছে 1/ট্যান থিটা আমরা লিখতে পারি। আর এই ট্যান থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটা ইকুয়াল হচ্ছে কি যে কস থিটা বাই সাইন থিটা। এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এগুলো হচ্ছে সাধারণ সূত্র। এই সূত্রগুলোর এখানে কোনো বর্গ চিহ্ন নেই। যদিও বর্গ চিহ্ন থাকে, এরকম আরো হচ্ছে কি যে 3টা সূত্র রয়েছে। এই সূত্রগুলো খুব গুরুত্বপূর্ণ, এই সূত্রগুলো আমাদের জানা দরকার। তো বর্গের যে সূত্রগুলা, এই সূত্রগুলো আমি রোমান চিহ্ন দিয়ে প্রকাশ করতেছি। 1 নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্রটাকে ভাঙাইলে আমরা আরো 2টা সূত্র পাবো। এই সূত্রগুলো আমাদের রূপান্তর শিখতে হবে। তো প্রথম যে রূপান্তরটা, যদি বলে যে সাইন স্কোয়ার, আমরা তো জানি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। যদি বলে যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হোয়াট, তাহলে আমি কি লিখবো? এখন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হোয়াট, তাহলে সাইন স্কোয়ার আমি রাখি দিব বাম দিকে। যে যার মান চাবে বা যে রাশির মান চাবে সে রাশিকে আমরা বাম দিকে রাখবো, এবং যে রাশির মান চাবে না সেগুলো আমরা ডান দিকে পার করে দিব। যেহেতু এখানে বলছে সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হোয়াট, তাহলে আমরা কি করব? এই কস, আমাদের বাম পক্ষে আছে, এই কসকে আমরা পার করে দিব। তাহলে এটা প্লাস আকারে আছে, এটা ওইদিকে গেলে মাইনাস হবে। তাহলে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল
1 মাইনাস কজ স্কয়ার থিটা। তাহলে আমরা এদিকে খুব সহজে বসাই দিতে পারবো যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কয়ার থিটা। যদি কোনো স্যার প্রশ্ন করে কজ স্কয়ার থিটা ইকুয়াল কি, তখন আমরা কি বলবো? কজ স্কয়ার থিটা ইকুয়াল হোয়াট? তাহলে এই কজ স্কয়ারের মান আমাদের বের করতে বলছে, তাহলে আমরা সাইন স্কয়ারকে পার করে দিব, তাহলে আমরা পাবো কজ স্কয়ারের মান। তাহলে কজ স্কয়ার থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? 1 তো এদিকে আছে, আর এই সাইন স্কয়ার এদিকে ফাঁকা, ফাঁকা মানে প্লাস আকারে আছে, এটা ওইদিকে পার হলে মাইনাস হয়ে যাবে। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে একটা সূত্রকে ভাঙায় আমি পরবর্তীতে কয়টা সূত্র পাইলাম? 2টা। এই সূত্রের রূপান্তরগুলো মনে রাখতে হবে। 2 নম্বর যেটা বর্গের সূত্র, সেটা হচ্ছে সেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এইটা সেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। খুব ইজি। যদি প্রশ্ন যদি করা হয় যে স্যার ট্যান স্কয়ার থিটা ইকুয়াল হোয়াট, তাহলে ট্যান স্কয়ারের সাথে যাকে প্রশ্ন করবে তার সাথে কোনো কিছু রাখা যাবে না। তাহলে ট্যান স্কয়ারকে আমরা এদিকে রাখবো আর বাকিগুলোকে আমরা পার করে দেব। তাহলে এটা এদিকে পার করলে কি হবে? এটা এদিকে ফাঁকা মানে প্লাস আকার আছে, এটা এদিকে আসলে মাইনাস হবে। তাহলে আমরা লিখতে পারি সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল ট্যান স্কয়ার থিটা। তাহলে ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে কি? সেক স্কয়ার থিটা মাইনাস 1। আবার অনেকে যদি প্রশ্ন করতে পারে যে স্যার সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল হোয়াট, তাহলে এইখানে আমরা লক্ষ্য করব যে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, তাহলে আমাদের সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার চাইছে, তাহলে আমরা ট্যান স্কয়ারকে আমরা এদিকে পার করে দেব। তাহলে পার করে দিলে কি হবে? এটা মাইনাস হয়ে যাবে। তাইলে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা এখানে হোয়াটের জায়গায় আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। তো এরপর 3 নম্বর যেটা হচ্ছে বর্গের সূত্র, সেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা। তো এই সূত্রটাকে হচ্ছে রূপান্তর করা যাবে একইভাবে। এই সূত্রের রূপান্তর এবং এই সূত্রের রূপান্তর সেম। কিরকম? কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, এই 1টার দিকে প্লাস আকারে আছে, এটাকে আমরা পার করে দিছি, এটা মাইনাস হয়ে গেছে, ইকুয়াল হচ্ছে কট স্কয়ার থিটা। যদি কোনো টিচার প্রশ্ন যদি করে যে কট স্কয়ার থিটা ইকুয়াল হোয়াট, তাহলে আমাদের কি বলতে হবে? কোসেক স্কয়ার মাইনাস 1। আরেকভাবে প্রশ্ন করতে পারে যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল হোয়াট, তাহলে আমরা কি লিখতে পারবো? যে এই কট স্কয়ার থিটাটাকে আমরা পার করে দেব। তাহলে পার করে দিলে আমরা কি পাবো? যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এই হোয়াটের জায়গায় আমরা কি বসাতে পারবো? 1 বসাতে পারবো। তো মূলত এই কয়েকটা সূত্র, এইখানে আছে টোটাল 5টা, আর এগুলো রূপান্তর করলে এইখানে আমরা পাবো আবার হচ্ছে 3টা। তো এই সূত্রগুলো হচ্ছে, এই সূত্র 3টা হচ্ছে, এগুলার হচ্ছে রূপান্তর, এগুলো উল্টাই দিলে আমরা পাবো। তো মূলত আমাদের এখানে হচ্ছে 5টা আর এখানে হচ্ছে 3টা, 5 3 8টায় এই 8টা সূত্র মুখস্থ এবং এই সূত্রগুলো রূপান্তর, এগুলো মাস্ট বি জানতেই হবে। যদি না জানি তাহলে আমরা অঙ্ক করব, কিন্তু অঙ্কের সমাধান যা কোথায় শেষ হবে আমরা খুঁজে পাবো না। তো আমাদের এই প্রয়োজনীয় সূত্র ও সূত্র রূপান্তর পদ্ধতি শেষ। 1টা 2টা 3টা 4টা 5টা পয়েন্ট শেষ। এরপরে আমাদের যে কাজ, সমকোণী ত্রিভুজ নিয়ে যত কথা, তো সমকোণী ত্রিভুজ নিয়ে যত কথা, এটা আলোচনা করতে গেলে আমাদের প্রথম যে আলোচনা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলো আমাদের নির্ণয় করা শিখবে। যে আসলে সমকোণী ত্রিভুজের তো 3টা বাহু থাকে, সমকোণী না যে কোনো ত্রিভুজের 3টা বাহু থাকে। তো সমকোণী ত্রিভুজের বিশেষ 3টা বাহুর নাম আছে। একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, আর একটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। তো এই বাহুগুলা আমাদের আইডেন্টিফাই অবশ্যই করা শিখতে হবে, কারণ এগুলা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমাদের অঙ্ক করতে খুব কষ্ট হবে।
অর্থাৎ আমরা অঙ্ক করব, কিন্তু অঙ্ক ভুলও হতে পারে। এই জন্য আমাদের এই ত্রিভুজের যে বাহু আছে, সমকোণী ত্রিভুজের যে বাহুগুলা, কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এগুলো আমাদের অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। তো আইডেন্টিফাই করার আমরা কতগুলো টেকনিক শিখব। এই টেকনিকগুলো দিয়ে আমরা সমকোণী ত্রিভুজের কোনটা ভূমি, কোনটা অতিভুজ, কোনটা লম্ব, এটা আমরা শিখব। ভূমির কিন্তু অপর একটি নাম আছে। ভূমির অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু, এবং লম্বের অপর একটি নাম আছে, এর নাম হচ্ছে বিপরীত বাহু। তো আসলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আসলে কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ। তো এই যে এ বি সি, এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাই এটা আমি দিলাম চিত্র নাম্বার 1। এইখানে আমি কি দিলাম, থিটা কোণ। এবং এখানে আরো একটি আমি সমকোণী ত্রিভুজ নিলাম। এই সমকোণী ত্রিভুজের আমি এটারও নাম দিলাম এ বি সি। এটা হচ্ছে চিত্র নাম্বার 2। এখানে আমি থিটা কোণটা দিলাম উপরে, অর্থাৎ এখানে থিটা কোণটা আছে সি বিন্দুতে, এবং এখানে থিটা কোণটা আছে এ বিন্দুতে। তো এই থিটা কোণগুলার পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু লম্ব, ভূমি এবং অতিভুজের পরিবর্তন দেখা যায়। তো আসলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের খুব সহজ, যে আমরা সহজেই বলতে পারি যে আসলে লম্ব হচ্ছে এবি, আবার ভূমি হচ্ছে বিসি, এবং অতিভুজ হচ্ছে এসি। তো আসলে সহজ যে টেকনিক, এই টেকনিকের ক্ষেত্রে কোন ধরনের সমকোণী ত্রিভুজ হয় হোক, আমরা অতিভুজ, লম্ব এবং ভূমি খুব সহজে নির্ণয় করতে পারবো। তো দেখি এই টেকনিকগুলো কি কি। এই বি কোণ সমকোণ, এই ঘর চিহ্নটা যেখানে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে সমকোণ। তো প্রথম যে টেকনিক সেটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। সমকোণের বিপরীত বাহুই অতিভুজ। তাহলে এ বি সি ত্রিভুজের কোণ বি হচ্ছে সমকোণ। তাহলে এই কোণ বি এর বিপরীত বাহু হচ্ছে কি এসি। তাহলে নিঃসন্দেহে এসি হচ্ছে অতিভুজ। এসি অতিভুজ। তো চিত্র 2 এর ক্ষেত্রে আমরা দেখি এ বি সি সমকোণী ত্রিভুজ, যার হচ্ছে কি যে কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি বা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহু এখানে হচ্ছে এসি, তাহলে এসিটা এখানে হচ্ছে কি অতিভুজ। তো দুইটা চিত্রের ক্ষেত্রে আমরা দেখলাম অতিভুজের কোনো পরিবর্তন নেই, অর্থাৎ অতিভুজ হচ্ছে এসি, এখানেও অতিভুজ হচ্ছে এসি। এরপরে আমাদের লম্ব নির্ণয়ের ক্ষেত্রে যে সমস্যা হয় এবং ভূমি নির্ণয়ের ক্ষেত্রে যে সমস্যা হয়, সেটা হচ্ছে মূল প্রবলেম। তো আসলে আমরা কোণ আইডেন্টিফাই করতে পারলে আমাদের লম্ব এবং ভূমি নির্ণয় করা খুব সহজ বা কোনো ব্যাপারে না। থিটা কোণ বা কোণ যেখানে আইডেন্টিফাই করা থাকবে, এই কোণের বিপরীত বাহুই হচ্ছে লম্ব। আমাদের ট্রিক নাম্বার বা টেকনিক নাম্বার 2 হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু লম্ব। এই লম্বের অপর নাম হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু। তাহলে এই যে থিটা কোণ সি বিন্দুতে আছে, তাহলে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে এখানে এবি হচ্ছে লম্ব, এবি লম্ব। তাহলে চিত্র নাম্বার 2 এর ক্ষেত্রে এবিসি ত্রিভুজের কোণ নির্দেশক চিহ্ন কোথায় আছে, এ বিন্দুতে। তাহলে থিটা কোণ আছে এ বিন্দুতে, তাহলে এ কোণের বা এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে কি বিসি। তাহলে এখানে বিসি হচ্ছে লম্ব। তাহলে দুইটা বাহু আমরা নির্ণয় করতে পারলে, একটা তো আমরা এমনিতে বলতে পারতেছি যে অবশিষ্ট যে বাহু, এই বাহুটাই হচ্ছে কি ভূমি, এই বাহুটাই হচ্ছে ভূমি। তাহলে এখানে বাকি আছে এবি, তাহলে এবি হচ্ছে এখানে ভূমি। আসলে এই ভূমির মনে রাখার আরেকটা সহজ পদ্ধতি আছে, যে কোনো মানুষ যদি স্বাভাবিকভাবে যদি বাসা যদি তৈরি করে,
বা ঘর যদি তৈরি করতে যদি চায়, তাহলে মাটি ছাড়া কখনো ঘরটা তৈরি করা সম্ভব নয়। ঠিক সেই রকম ত্রিভুজে কোণ উৎপন্ন হতে গেলে ভূমি ছাড়া কখনো কোণ উৎপন্ন হবে না। তাইলে এই যে ভূমি, ভূমির সাথে কি আছে? কোণ আছে। তাহলে এই পদ্ধতি দুইটা আমরা ভালোভাবে মনে রাখবো যে সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এই যে সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে এসিটাই হচ্ছে কি? অতিভুজ। আর যে থিটা কোণ যেখানে নির্দেশ করা থাকবে, এই যে থিটা কোণ এখানে সি বিন্দুতে আছে, থিটা কোণের বিপরীত বাহুই হচ্ছে কি? লম্ব। আর এই যে থিটা কোণ এখানে আছে, থিটা কোণের বিপরীত বাহু এখানে হচ্ছে বিসি। তাহলে এই বিসিটাই হচ্ছে কি? চিত্র নম্বর 2 এর ক্ষেত্রে এটা লম্ব। তাহলে আমরা লম্ব নির্ণয় করতে পেরেছি আর অতিভুজ নির্ণয় করতে পেরেছি। তাহলে বাকি যেটা বাহু থাকবে সেটা হচ্ছে কি? ভূমি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের এখন থেকে লম্ব, ভূমি এবং অতিভুজ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। এই ভূমির অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। তো এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের বাহুগুলো আইডেন্টিফাই। এরপরে আমাদের যেটা আলোচনা করতে হবে, সমকোণী ত্রিভুজের বাহু এবং এখানে যে আমি থিটা কোণ দিলাম, এই যে থিটা কোণ দিলাম, এই কোণ এবং বাহুগুলোর মধ্যে যে ত্রিকোণমিতিক যে সম্পর্ক, এই সম্পর্ক আমাদের দেখতে হবে। তো এখানে টোটাল 6টি সম্পর্ক আছে। তো আমরা 3টা সম্পর্ক পড়ব এবং 3টা সম্পর্ককে উল্টাই দিলে আমরা যে সম্পর্কগুলো পাবো, এই সম্পর্কগুলো হচ্ছে কি? ত্রিকোণমিতিক সম্পর্ক। উল্টাই দিলে বাকি 3টা সম্পর্ক আমরা পাবো। তো প্রথম যে সম্পর্কটা, সেটা হচ্ছে 1 নম্বর যে সম্পর্ক, সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। অতিভুজ। তো চিত্র 1 দিয়ে যদি আমরা দেখি যে সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, তাহলে চিত্র 1 এর মাধ্যমে আমরা যদি দেখি যে আসলে লম্ব হচ্ছে আমাদের এবি, তাহলে চিত্র 1 দিয়ে আমরা এবি পাইলাম লম্ব, আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে অতিভুজের জায়গায় আমি কি বসাবো? এসি। তাহলে সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে প্রথম চিত্র লম্ব হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে এসি। তো সাইন থিটাকে আরো একটা শর্টকাট টেকনিকে মনে রাখা যায় যে আসলে লম্ব, অতিভুজ, কখন লম্ব হবে, কখন অতিভুজ হবে, কখন ভূমি হবে, কখন অতিভুজ হবে। তো শর্টকাট ট্রিকটা হচ্ছে সাগরে লবণতি। সাগরে লবণ অতি। তো এখানে সাগর বলতে বোঝাইছে সাইন থিটাকে, আর লবণ বলতে বোঝাইছে লম্বকে, লম্ব। আর অতিতে বুঝাইছে অতিভুজ, অতি অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। প্রথম চিত্র লম্ব হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে এসি, তাহলে লম্ব এবি ভাগ এসি। শর্টকাট টেকনিকে আমরা কিভাবে মনে রাখতে পারবো? যে সাগরে লবণ অতি, যে সাগরতে হচ্ছে সাইন থিটা, লবণতে হচ্ছে লম্ব, আর অতিভুজতে হচ্ছে অতিতে হচ্ছে অতিভুজ। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। 2 নম্বর যে সূত্রটা, সেটা হচ্ছে কস থিটা। কস থিটা, কস থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ। ভূমি ভাগ অতিভুজ। তো প্রথম চিত্রে আমরা দেখি যে ভূমি হচ্ছে কি? বিসি। এই যে বিসি, এখানে আমি ভূমি লেখা রাখছি বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। তো এই কসকেও মনে রাখার শর্টকাট একটা ট্রিক আছে। এই শর্টকাট ট্রিকটা হচ্ছে কবরে ভূদতি। এগুলো শুধুই শর্টকাট, এগুলোকে নিয়ে কিন্তু অন্য মনে কিছু করার কিছু নেই। তো কবরতে হচ্ছে কস থিটা, আর ভূতে হচ্ছে ভূমি, আর অতীতে হচ্ছে অতিভুজ। অতিভুজ। তো আমরা শর্টকাটে কস থিটা সূত্রটা কিভাবে মনে রাখতে পারি? কবরে ভূদতি, কবরতে হচ্ছে কস থিটা, এই কস থিটা ইকুয়াল এই যে ভূত, প্রথমে আছে ভূমি, এই জন্য এটা হচ্ছে লবে যাবে, যে ভূমি ভাগ অতিভুজ। তাহলে প্রথম চিত্রে ভূমি হচ্ছে কি? যে বিসি, আর আমাদের অতিভুজ হচ্ছে কি? এই যে অতিভুজ এসি, এই যে অতিভুজের জায়গায় আমি
এসি বসাই দিছি। আর একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে ও সূত্র আছে, সেটা হচ্ছে 3 নাম্বার ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল আমরা বলতে পারি লম্ব ভাগ ভূমি। তাহলে এই ট্যান থিটাকে মনে রাখার শর্টকাট একটা টেকনিক আছে, সেটা হচ্ছে টেরা লম্বা ভূত। এই টেরাতে হচ্ছে মানুষ টেরা কিন্তু না, এই টেরাতে হচ্ছে ট্যান থিটা, আর এই লম্বাতে হচ্ছে লম্ব, আর এই ভূত হচ্ছে ভূমি। তাহলে এই ট্যান থিটা সমান আমি কি লিখতে পারি লম্ব ভাগ ভূমি। শর্টকাট ট্রিক হচ্ছে কি যে টেরা লম্বা ভূত, টেরাতে হচ্ছে ট্যান থিটা, লম্বাতে হচ্ছে লম্ব, আর ভূতে হচ্ছে ভূমি, অর্থাৎ ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। তো এটা প্রথম চিত্র অনুযায়ী হচ্ছে ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। তো লম্ব প্রথম চিত্রে হচ্ছে কি এবি, তাহলে আমি এখানে এবি বসাইতে পারি। আর ভূমি হচ্ছে কি বিসি, তাহলে ভূমির জায়গায় আমি কি বসাইতে পারি বিসি। এটা তো চিত্র 1 দিয়ে খুব সহজে আমরা বুঝলাম। এরপর আমরা চিত্র 2 দিয়ে আমরা আলোচনা করব যে আসলে এই সূত্রগুলা কিভাবে আমরা রূপান্তর করতে পারি। তার আগে চিত্র 2 পড়ার আগে আমরা এর বিপরীত যে মানগুলো আছে এই মানগুলো আমরা পড়ে নিতে পারি। তাহলে কোসেক থিটা আমরা পড়ছিলাম, কোসেক থিটা কোসেক থিটা কার বিপরীত ছিল সাইনের বিপরীত, কারণ কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা। তাহলে সাইন থিটার মানটাকে উল্টাই দিলে আমরা কার মান পাবো কোসেক থিটার মান পাবো, অর্থাৎ সাইন থিটার সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, তাহলে কোসেক থিটার সমান কি হবে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব। তাহলে এই কসকে যদি আমি উল্টায় যদি দেই তাহলে কস থিটা, এই কসের বিপরীত কি ছিল সেক থিটা, তাহলে সেক থিটা সমান আমি কি পাবো যে সেক থিটা সমান আমি কি পাইছিলাম যে 1/cos থিটা। তাহলে cos থিটার মানটাকে আমরা উল্টাই দিলে কার সূত্র পাবো সেকের সূত্র পাবো। তাহলে সেক থিটা সমান আমরা কি লিখতে পারি অতিভুজ ভাগ ভূমি। ট্যানের যে আমরা সূত্রটা পাইছিলাম ট্যান থিটা সমান হচ্ছে 1/cot থিটা, তাহলে cot থিটার সূত্রটা পেতে গেলে আমাদের কি করতে হবে ট্যান থিটার যে মানটা আছে মানটাকে উল্টাই দিতে হবে। তাহলে আমরা cot থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো ভূমি ভাগ লম্ব। এই দেখো ট্যান থিটা, ট্যান থিটার সূত্র আমরা পড়েছিলাম যে ট্যান থিটা ইকুয়াল 1/cot থিটা, তাহলে cot থিটার সূত্রটা আমরা কি পাবো যে ট্যানের বিপরীত, কারণ cot থিটা সমান হচ্ছে 1/tan থিটা, তাহলে ট্যানের মানটাকে উল্টাই দিলে আমরা কি কটের মান পাবো। তাহলে যেহেতু ট্যান ইকুয়াল আছে কি লম্ব ভাগ ভূমি, তাহলে আমরা কটের জায়গায় আমরা কি লিখতে পারি যে ভূমি ভাগ লম্ব, এই যে ভূমি ভাগ লম্ব। এটা হচ্ছে চিত্র 1-এর আলোচনা। তাহলে টোটাল আমি বলেছিলাম যে 6টা ত্রিকোণমিতিক সূত্র তোমাদের পড়তে হবে সমকোণী ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে। তো 1 নাম্বার 2 নাম্বার এই যে 3 নাম্বার, এই তিনটার বিপরীত তিনটা, এই যে একটা এই যে একটা এই যে একটা, এই তিনটা বিপরীত সহ টোটাল হচ্ছে 6টা। এই 6টা সূত্র আমাদের পড়তে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি রাখি যে এই 6টা ত্রিকোণমিতিক এখানে আমি দিলাম 1টা 2টা 3টা এবং এদের যে বিপরীত তিনটা, এই যে 1টা 2টা এই যে 3টা বিপরীত তিনটা, তাহলে টোটাল হচ্ছে 6টা। এই 6টা সূত্রকে কাজে লাগিয়ে তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায়ের সব অঙ্ক করতে হবে, অর্থাৎ এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতকে হেয়ালি বা হেলমাসি করা যাবে না। তাহলে খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে তোমাদের এটাকে পড়তে হবে। তাহলে এটা গেল আমাদের চিত্র 1-এর আলোচনা। তাহলে চিত্র 2-এর আলোচনা যদি আমরা পড়তে চাই তাহলে চিত্র 2 অনুসারে চিত্র 2 অনুসারে তাহলে চিত্র 2 অনুসারে 1 নম্বরে আমরা কি বুঝছিলাম সাইন থিটা। তাহলে সাইন থিটার সমান এখানে দেখো তো আমরা কি লিখছি লম্ব ভাগ অতিভুজ। এইগুলো আমি আর লিখবো না, শুধু চিহ্নগুলো বসাই দেব যে সাইন থিটার সমান আছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে এই চিত্রের ক্ষেত্রে কি আলাদা সূত্র হবে না, এই চিত্রের ক্ষেত্রে একই সূত্র হবে, শুধু বাহুগুলো এখানে আলাদা হয়ে গেছে। তাহলে লম্ব লম্ব দেখো থিটা কোণের বিপরীত বাহু লম্ব হচ্ছে বিসি, তাহলে এখানে আমি লিখতে পারি বিসি। আর অতিভুজ হচ্ছে কি এসি, তাহলে অতিভুজের জায়গায় আমি কি বসাবো এসি। 2 নম্বর সূত্রটা কি ছিল কস থিটা, কস থিটা এই কস থিটা ইকুয়াল
আমরা কি বললাম যে cos θ ইকুয়াল হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে এই চিত্রের ক্ষেত্রে ভূমি হচ্ছে কি AB, তাহলে ভূমি জায়গায় আমি কি বসাবো AB, আর অতিভুজ AC, তাহলে অতিভুজের জায়গায় আমি বসাবো AC। 3 নম্বর যেটা সূত্র আমি বললাম সেটা হচ্ছে tan θ। তাহলে 3 নম্বর সূত্রটা হচ্ছে tan θ। তাহলে tan θ সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো যে লম্ব হচ্ছে BC, তাহলে লম্ব জায়গায় আমি কি বসাবো BC, আর ভূমির জায়গায় হচ্ছে AB, তাহলে ভূমির জায়গায় আমি বসাবো AB। তো এই তিনটা সূত্রকে আমরা যদি অলটায় যদি দেই, তাহলে অলটায় দিলে কি পাবো কোসেক। তাহলে কোসেক θ সমান কি হবে অতিভুজ ভাগ লম্ব। তাহলে এখানে হচ্ছে AC, এই যেটা আমরা অলটায় দেব AC বাই BC, আর এখানে হচ্ছে সেক θ সমান আমরা কি পাবো, এটাকে আমরা অলটাই দিব AC বাই AB, আর এখানে tan থিটার পরিবর্তে আমরা কি পাবো cot θ এগুলো আমরা এখানে কি লিখতে পারবো AB বাই BC। তো সহজ হচ্ছে অধ্যায়টা এবং সহজ সহজ সূত্র। এই অধ্যায়টা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, তো অধ্যায়টা যত কঠিন মনে করে তত কঠিন না। স্টুডেন্টের কাছে এই অধ্যায়টা কঠিন মনে হওয়ার একমাত্র কারণ হচ্ছে এরা সূত্র প্র্যাকটিস করে না, এবং অঙ্ক করলেও বা বুঝলেও বাসা যে খাতা কলমে প্র্যাকটিস করে না। যে ফজলুল হক না, যে আমরা একটা জিনিস একবার পড়ার পরে আমাদের মনে থাকবে। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, আমাদের একটা জিনিস দেখার সাথে সাথে আমাদের মনে থাকবে। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে এবং খাতা কলমে লিখতে হবে। শুধু প্র্যাকটিসের করার জন্য যে আমরা যদি শুধু চোখ দিয়ে দেখবো তা কিন্তু হবে না। আমাদের চোখ দিয়ে দেখার সাথে সাথে আমাদের মন দিয়ে দেখতে হবে এবং আমাদের খাতা এবং কলমে এগুলা প্র্যাকটিস করতে হবে, তাহলেই আমাদের মনে থাকবে। আশা করি ক্লাসটা বোঝা গেছে। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে আমাকে জানাও, এই কমেন্টগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমি প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো আজকে এই বলে আমি ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।